সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। আইনের জটিল বিষয়ের সহজ সমাধান কিংবা আইনের জটিল বিষয়গুলোকে একটু সহজ করে তুলে ধরবার জন্যই আমাদের এই প্রয়াস। দর্শক, চেক ডিজনার ছোট্ট একটা কাগজের ভুল মনে হতে পারে, কিন্তু এর প্রভাবটা অনেক বড় এবং ব্যাপক, অনেক ক্ষেত্রে জটিলও হয়। কারণে অকারণে বিভিন্ন সময়ই মানুষ চেক ডিজনারের শিকার হয়। কেউ কেউ ব্যক্তি থেকে শুরু করে সমাজ জীবন কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই এই চেক ডিজনারের বিষয়টি দেখা যায়। এই চেক ডিজনার কেন হয়, কোন আদালতে মামলা করতে হয়, প্রতিকার কী, কিংবা মামলা করলে সেটার জটিলতাটা কী, সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্টুডিওতে আমাদের মাঝে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন চেক ডিজনার যে বইটা আছে সে বইয়ের লেখক এবং প্রায় 15টি ব্যাংকের যিনি একজন লিগ্যাল অ্যাডভাইজার আমাদের সাথে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট কায়সার হামিদ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট মেহের জাকিয়া অয়ন। চেক ডিজনারের মামলা এটা বলতে আমরা কি বুঝি এবং কোন কোন মামলাগুলোকে চেক ডিজনারের মামলা বলা হয়? শুরু করছি কায়সার হামিদকে দিয়ে। যেটা হচ্ছে চেক ডিজনার যে ইস্যুটা, আমরা যদি বলি আদালত অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় যে আমাদের মামলাগুলো চলমান আছে, তার মধ্যে যদি আমরা বলি 50% মামলা হচ্ছে চেক ডিজনার সংক্রান্ত মামলা। অর্থাৎ এই চেক ডিজনার হয়ে আমাদের মামলাগুলো যে হয়, সো আমাদের এইসব বিষয়ে আসলে লেইম্যান থেকে শুরু করে এজ ইউজুয়াল যারা আছে, যেমন বিজনেসম্যান, যেমন আইনের স্টুডেন্ট, পাশাপাশি হচ্ছে ব্যাংকার, সকলের আসলে এই চেক ডিজনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য এবং সতর্ক থাকা উচিত আর কি চেক সংক্রান্ত বিষয়ে। সো প্রথমত আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে চেক ডিজনার কী বিষয় এবং কী কী কারণ হয়, এটাই এক্স্যাক্টলি। সো চেক ডিজনার হচ্ছে আসলে মূলত আমরা একটা যখন ইন জেনারেল বলি, একটা চেক যখন অনার হবে না, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যাংক থেকে যখন আপনাকে চেকটা রিটার্ন দেওয়া হবে, দেন ইটস কল চেক ডিজনার। সো এটা আসলে বিভিন্ন কারণে হতে পারে। ফর এক্সাম্পল, আমরা যেটা ম্যাক্সিমাম যেটা আমরা অ্যাজ ইউজুয়াল সবাই দেখি সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, যেটা আমরা বলি ফান্ডের অপর্যাপ্ততা। মানে শুধু কি ফান্ডের অপর্যাপ্ততার জন্যই হয়? আরও অ্যাভেলেবল আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যেমন আপনার যদি সিগনেচার যদি ডিফার করে, পাশাপাশি যদি এটা যে ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে যায়। একটা বিষয় হচ্ছে এই যে চেকের স্বাক্ষরে যদি গড়মিল থাকে যেটা বললাম, এবং চেকের মধ্যে যদি ঘষামাজা থাকে, পাশাপাশি হচ্ছে কোর্টের কোনো ধরনের ইনস্ট্রাকশন থাকে, এই চেকটা অনার করা যাবে না। আচ্ছা, এইসব কারণে হচ্ছে একটা চেক ডিজনার হতে পারে। আমরা অয়নের কাছে যদি একটু আসি, যে চেক ডিজনার এটা কোন আইনে এবং কোন আদালতের মধ্যে এই মামলাটা করতে হয় আর কি? অ্যাকচুয়ালি যখন একটা চেক আমরা প্রথমত চিন্তা করি যে কোন আইনে আসবে, এটা হচ্ছে মূলত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস 1881, এই আইনের আন্ডারেই কিন্তু মূলত আমরা চেকের মামলাগুলো করে থাকি। এই চেকের মামলার আমলি আদালত হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট, অর্থাৎ সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট হতে পারে। অর্থাৎ সেই মামলার আমলি আদালত হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, কিন্তু সেটার বিচার হবে আপনার যুগ্ম সমপরিমাণ দায়রা জজ আদালতে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখন যদি একটু আলোচনায় আসি যে একটা চেক কতদিনের মধ্যে আসলে ব্যাংকে নগদায়নের জন্য দিতে হয় এবং কখন এটা ডিজনারের জন্য এটা প্রস্তুত হয় আর কি? আচ্ছা, প্রথমত একটা চেক যখন আপনার তারিখ লিখে থাকবে, অর্থাৎ তারিখ লেখার থেকে আপনাকে তারিখ থেকে পরবর্তী 6 মাসের মধ্যে চেকটা ব্যাংকে প্লেস করতে হবে। আচ্ছা, যখন যখন আপনি 6 মাসের অর্থাৎ 6 মাসের মধ্যে তারিখ থেকে চেকের উল্লেখিত তারিখ থেকে পরবর্তী 6 মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আপনাকে চেকটা উপস্থাপন করতে হবে। উপস্থাপন করার পরবর্তীতে আপনার যখন ডিজনার হবে, তখন লিগ্যাল কমপ্লেক্সিটিগুলো যদি আপনি অ্যারাইজ হয়ে যায়, তখন আপনি যদি চান চেকদাতার বরাবর কোনো আইনগত স্টেপ নেবেন, দেন আপনি লিগ্যাল নোটিশ ইস্যু করতে হবে। প্রথমত যদি আমরা এটা আরও ডিটেইলস বলি, চেকটা যখন ডিজনার হবে, এই ডিজনার হওয়ার তারিখ থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে একটা লিগ্যাল নোটিশ সার্ভ করতে হবে চেকদাতার বরাবর। সো ওই 30 দিনের মধ্যে আপনি একটা চেকদাতার বরাবর একটা লিগ্যাল নোটিশ সার্ভ করবেন। যেদিন লিগ্যাল নোটিশটা রিসিভ করবে চেকদাতা, ওই রিসিভ করার তারিখ থেকে পরবর্তী উনি আবার 30 দিন পুনরায় টাইম পাবে। আচ্ছা, অর্থাৎ আপনাকে টাকাটা রিটার্ন দেওয়ার একটা সুযোগ দিতে হবে। এই চেকটা ডিজনার হয়েছে বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় আপনার সাথে ভালো একটা সম্পর্ক আছে, মানে এই ক্ষেত্রে কি আসলে একটা চেক কি একাধিকবার ব্যাংকে প্লেস করার সুযোগ আছে? একাধিক উপস্থাপন করার, একাধিকবার ডিজনার করার কোনো বাধ্যতামূলক নাই। আপনি যদি দেখা যাচ্ছে একবার ডিজনার হলো, দেন আপনি ইউ ক্যান প্রসিড।
আপনি যদি আপনি লিগ্যাল স্টেপ নিতে চান দেন আপনি ডিরেক্টলি আইনগত যে স্টেপগুলো আছে পরবর্তী আফটার ডিজনার যেন ওই প্রসিজিওরগুলো আপনি মেনটেন করতে পারেন। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমাদের যে একটা ভ্রান্ত ধারণা 3 বার 4 বার, অধিকাংশ মানুষ এটা বলে থাকে যে কমপক্ষে 3 বার। না না না, আমাদের আইনগত এটার বিধান পাশাপাশি আমরা যদি একটু জানতে চাই যে এই চেক ডিজনারের মামলা করার ক্ষেত্রে আর কি কোন ধরনের আইন সম্পর্কে মানুষকে জানতে হয়, অথবা যিনি ক্লায়েন্ট তাকে কি আইডিয়াটা রাখতে হয়, কোন ধরনের জিনিস জানলে সে চেক ডিজনার মামলা করতে পারে? একটা চেকের মামলার ক্ষেত্রে সাধারণত একটা ডিউরেশনের বিষয় থাকে, লিমিটেশনের বিষয় থাকে, অর্থাৎ তামাদি আইন এই জিনিসটা, অর্থাৎ যেহেতু এটা একটা নির্দিষ্ট করে আইন বলেই দিয়েছে যে আপনি এই আইনের আন্ডারে আপনাকে চেকের মামলাগুলো আপনি ফাইল করবেন, সেক্ষেত্রে অবশ্যই ওই স্পেসিফিক যে একটা সময় থাকে তামাদি আইন এবং যে হস্তান্তর দলিল আইন, এই দুটো আইনকে মূলত অনুসরণ করা হয় এবং চেকের জন্য তো নির্দিষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে একটা আইন। ওই আইনের উপর ভিত্তি করে আমরা যেহেতু একমাত্র একটা যে ক্রিমিনাল মামলাতে চেকের মামলাতেই বলা যায় একটা লিমিটেশনের বিষয় আছে। বিষয়টা আছে, একটা চেক যখন ডিজনার হয়, ডিজনারের সাথে সাথে কি মামলা করতে পারে, অথবা মামলার প্রসিডিউরটা কি? না, ডিজনার হওয়ার সাথে সাথে মামলা করার সুযোগ নাই, যেটা এটা একটা স্পেশাল ল। সো এখানে স্পেশাল যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমাদের ফুলফিল করতে হবে। প্রথমত চেক ডিজনার হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে একটা নোটিশ সার্ভ করতে হবে। আচ্ছা, প্রথমত 30 দিনের মধ্যে। দেন এটা হচ্ছে প্রসিডিউরাল প্রথম স্টেপ এটা। সেকেন্ড স্টেপ হচ্ছে চেক, অর্থাৎ যেদিন লিগ্যাল নোটিশটা রিসিভ হবে সেদিন থেকে 30 দিন ওনাকে সময় দিতে হবে আচ্ছা টাকাটা পরিশোধের জন্য। তাহলে সেকেন্ড স্টেপ গেল। যদি দেখা যাচ্ছে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করলো, দেন আপনার তো আর স্টেপ নেওয়ার কোনো সুযোগ নাই। যদি দেখা যাচ্ছে আবার 30 দিনের মধ্যে আপনাকে টাকাটা দিল না, দেন আপনি এখন মামলা করার জন্য প্রস্তুতি নেবেন, এবং প্রস্তুতিটাও একটা নির্ধারিত, আপনি একটা সুযোগ দিলেন টাকাটা পে করার জন্য অবভিয়াসলি। সো পরবর্তী আবার যেদিন রিসিভ করবে সেদিন থেকে বললাম 30 দিন টাইম পাবে। 30 দিনের মধ্যে যদি আপনাকে টাকাটা ব্যাক না করে, দেন আপনি পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে একটা মামলা করতে হবে। আচ্ছা, যদি ওই 30 দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ না হলে, তাহলে তারপরের 30 দিনের যে কোনো সময় আপনি 30 দিনের মধ্যে মামলাটা করতে হবে, এবং মামলাটা হবে আমাদের, যেটা সবাই আমরা বলি সেটা হচ্ছে সিআর মামলা হিসেবে এন্ট্রি হবে। যেটা অবশ্যই পাশাপাশি একটু বলে রাখি, এই যে চেক ডিজনারের মামলাটা অবশ্যই থানায় সংশ্লিষ্ট যে ব্যাংকের আন্ডারে আপনার ডিজনার হবে ব্যাংকের শাখা থেকে, সেই শাখার সংশ্লিষ্ট থানার মাধ্যমেই ওই থানার সংশ্লিষ্ট কোর্ট ম্যাজিস্ট্রেটের নিকটেই মামলাটা কি করতে হবে। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেই ব্যাংকটাতে ডিজনার হয়েছে সেটার যে জুরিডিকশন আছে থানার, ওই থানার আন্ডারে আপনার যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেট কোর্টেই আপনাকে মামলাটা ফাইল করতে হবে এবং সিআর মামলা হিসেবে এন্ট্রি হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এটা কখনো থানায় মামলা করা যাবে না। চেক ডিজনার সংক্রান্ত মামলাটা অবশ্যই স্পেসিফিক ভাবে থানায়, তাহলে কোনো প্রতিকার পাওয়া যাবে না। থানায় চেক ডিজনার সংক্রান্ত অর্থাৎ চেকের মামলা স্পেসিফিক কোর্ট আদালতে আইনের মাধ্যমে এটা স্পেসিফিক করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে থানায় তো আসলে ডিরেক্টলি মামলা নেওয়ার কোনো সুযোগ নাই আইনগতভাবে, সো আপনি মামলাটা করতে হবে ম্যাজিস্ট্রেট কোর্টেই মামলাটা ফাইল করতে হবে। আচ্ছা, একটা চেক যদি ধরেন, আমরা তো জানি যে একটা চেকের মেয়াদ সম্ভবত 6 মাস থাকে না, তো চেক যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি এটা দিয়ে মামলা করতে পারবে? আমি প্রথমেই বলেছি ক্রিমিনাল মামলা করার জন্য কোনো নির্দিষ্ট আমাদের প্রয়োজন হয় না, কিন্তু একমাত্র এই যে চেকের মামলা, এটা হচ্ছে ক্রিমিনাল ধরনের একটা মামলা। এই মামলাতে শুধুমাত্র লিমিটেশনের বিষয় আছে। তো সেক্ষেত্রে দেখা যায় একটা চেক যখন 6 মাস অতিক্রান্ত হয়ে যায়, তখন আর সেই যে আইনে আমরা প্রতিকার পাওয়ার কথা, অর্থাৎ চেকের যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 81 যে আইন, সেই আইনে আমরা আর কোনো প্রতিকার পাবো না। সেক্ষেত্রে আমাকে অল্টারনেটিভ দ্য প্যানাল কোড 1860 অর্থাৎ হচ্ছে প্যানাল কোডের ধারাতে আমাদের মামলাগুলো দায়ের করতে হবে। অর্থাৎ আমি সচরাচর চেকের আইনে পাচ্ছি না। কি করতে পারে একজন গ্রাহক? এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেটা প্যানাল কোড আছে দণ্ডবিধি 1860 সালের, আচ্ছা, সেই আইনের 406 এবং 420 ধারার অধীনে একটা মামলা করা যাচ্ছে। আচ্ছা, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ফ্রড, এ সকল মিলিয়ে। অর্থাৎ আপনি একটা এক্সকিউজ তোলা যাচ্ছে, সেটা হচ্ছে কি আসলে চেকটা ডিজনার আমি করি নাই, বিভিন্ন কারণ হতে পারে, আমাকে রিকোয়েস্ট করেছে আরও কিছুদিন ওয়েট করেন, পরবর্তী দেখা যাচ্ছে আমার আসলে 6 মাস মেয়াদ শেষ, তখন তো আপনার একটা যেহেতু একটা রেমিডি হবে, এবং আপনিও তো একটা এখানে ওই ধরনের একটা নিজের দায়বদ্ধতার ক্ষেত্রে, অর্থাৎ আপনি তো ওনার থেকে একটা টাকাটা পাওনা আছেন, অর্থাৎ লেনদেন যেহেতু আছে, সেক্ষেত্রে আপনি যেহেতু অল্টারনেটিভ 6 মাসের একটা লিমিটেশন আমাদের করা আছে, হ্যাঁ, ওই সেই ক্ষেত্রে আপনি একটা প্যানাল কোডের আন্ডারে একটা মামলা, তাও এটা কিন্তু ক্রিমিনাল মামলা, আচ্ছা, সেটাও সিআর মামলা হিসেবে এন্ট্রি হবে। আচ্ছা, বাট ওই যে সেক্ষেত্রে কি টাকা সে ফেরত পাবে?
আসলে টাকা, এটা হচ্ছে আমরা টাকা ফেরত বলতে মূলত মামলাটা করা হচ্ছে ক্রিমিনালের জন্য, অর্থাৎ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং ফ্রড। আপনার সাথে যে এই ধরনের একটা প্রতারণা করলো, বিশ্বাস ভঙ্গ করলো, সেই ক্ষেত্রে তার এটার পানিশমেন্টের জন্য মামলাটা করলেন। কিন্তু ইনডিরেক্টলি দেখা যায় কি, প্র্যাকটিক্যালি আমরা যে প্র্যাকটিক্যাল কোর্টে দেখি, ওই টাকাটা যখন আদায় হয়ে যায় সেক্ষেত্রে আর যদি দাবি দাওয়া না থাকে সেক্ষেত্রে মামলাটা ডিসলভ হয়ে যায়, মামলাটা অটোমেটিক্যালি শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একজন গ্রাহক যদি ধরেন আপনি যার কাছ থেকে টাকাটা পাবেন, তো উনি যদি নোটিশটা রিসিভ না করে, সেক্ষেত্রে আপনার করণীয় কি, বা মামলাটা কি আপনি প্রসিড করতে পারবেন কিনা? প্রথমত হচ্ছে নোটিশের যে বিষয়টা, নোটিশ যেভাবে সার্ভ হোক না কেন, তিনভাবে নোটিশ সার্ভ হয়, নোটিশটা সে রিসিভ করুক বা না করুক, আমি মামলা দায়েরের ক্ষেত্রে আমি একজন বাদী হিসেবে আমার কোনো ক্ষতিগ্রস্ততা আসবে না। কারণ সে নোটিশটা সে যে ঠিকানা আমি তার জানি, সেই ঠিকানায় সে বর্তমানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমার কাছে নোটিশটা ফেরত আসতে পারে। আচ্ছা, যদি ধরেন একটা আমরা তো অনেক সময় দেখি যে দান হিসাবে বিভিন্ন চেকে দান করা হয় আর কি, তো দানের ওই চেকটা দিয়েও কি চাইলে ডিসঅনার করে কেউ মামলা করতে পারবে, অথবা সেরকম কোনো বিধান আছে কিনা? যেটা আমরা গিফট বলি আর কি, জি, সেটা হচ্ছে আসলে গিফট কখন হয়, দেখা যাচ্ছে যেখানে কোনো কনসিডারেশন থাকে না। গিফটের মেইন কন্ডিশন হচ্ছে কন্ডিশনলেস, অর্থাৎ কনসিডারেশনটা থাকবে না। তো যেখানে কনসিডারেশন নাই মূলত, সেখানে আসলে ট্রানজ্যাকশনটা হয়েছে, ওই ধরনের কোনো ধরনের ওদের মধ্যে একটা প্রতিশ্রুতি ছিল, এই ধরনের সেটা কিন্তু প্রিজাম করা যায় না। দেখা যাচ্ছে এটা দানের পারপাস করে একটা গিফট করা, চেকটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটার বিরুদ্ধে আসলে আইনগতভাবে উচ্চ আদালতের ডিসিশনও আছে। সেক্ষেত্রে এই দান চেকের বিরুদ্ধে কোনো ধরনের প্রসিডিউরাল কোনো ধরনের একটা বিষয় আমরা প্রায় সময় দেখি যে ব্ল্যাঙ্ক চেক মানে হচ্ছে বিপদ। আর ব্ল্যাঙ্ক চেক দিলেই মানুষকে সাধারণত বিপদে পড়তে হয়। ধরেন আমি কন্ডিশনাল একটা চেক দিলাম, এটা ব্ল্যাঙ্ক একটা চেক দিলাম ব্যবসায়িক ট্রানজাকশনের অংশ হিসাবে। তো এই যে ব্ল্যাঙ্ক চেকের বিষয়ে মানে চেক ডিসঅনার মামলায় মামলা করা যায় কিনা, কোর্টের যখন বাদী এবং আসামি পক্ষের যখন একটা শুনানি হবে উভয়ের পক্ষে, তখন দেখা যাবে এটা কি আসলে ব্ল্যাঙ্ক চেক ছিল কিনা। যেমন হ্যান্ডরাইটিং এক্সপার্টের প্রয়োজন হয়, যে আপনি বলছেন সেটা কি আপনার বিচারের কোন পর্যায়ে হ্যান্ডরাইটিং এক্সপার্ট বা ট্রায়ালের পর্যায়ে, আচ্ছা, অর্থাৎ সাক্ষ্য উপস্থাপন জেরার পর্যায়ে, সে যে কোনো সময় যদি আপনি অস্বীকার করেন, দেন এটা আপনি চাইতে পারেন, আসামি পক্ষ থেকে বলতে পারে এটা আমার লিখে না। কিন্তু বিষয়টা হচ্ছে ব্ল্যাঙ্ক চেকে যেটা হয়রানির শিকার হচ্ছে সেটা অ্যাভেলেবেল হচ্ছে। সাপোজ আপনি কারো থেকে একটা 10 লক্ষ টাকা একটা লোন নিয়েছেন অথবা হাওলা দান নিয়েছেন ব্যবসার জন্য, আপনি সেটার একটা সিকিউরিটি হিসেবে, প্রতিশ্রুতি হিসেবে একটা আপনাকে তাকে কি দিলেন, একটা পরবর্তী একটা নির্ধারিত সময়ে পরিশোধ করবেন মর্মে একটা প্রতিশ্রুতি দিয়ে আপনি তাকে একটা চেক দিলেন। আচ্ছা, চেকটা কিন্তু হয়তো বা আমাদের ম্যাক্সিমাম যেটা হয়, যেটা দেখা যাচ্ছে আমাদের ক্লায়েন্টগুলো চেকে আসলে শুধু সিগনেচারটা করে দেয়। জি, অনেক আমরা বেশিরভাগ দেখেছি যে ধরেন শুধু সাইনটা থাকে, লেখাটা থাকে না। সেক্ষেত্রে কি মামলা করা যাবে? সেক্ষেত্রে আসলে করা যাচ্ছে মামলা, কিন্তু আমরা নিরুৎসাহিত করি। আসলে সেটা এই জন্য চেকদাতাকে একটু সতর্ক হতে হবে। আপনি যাহা দিবেন সেটা নিজের অ্যামাউন্টটা লিখে দিবেন, এবং অ্যামাউন্টটা এমনভাবে লিখবেন উভয় দিকে একটু টান দিয়ে দিবেন, অর্থাৎ যাতে না, বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা দেখি যে ধরেন অ্যামাউন্ট ছাড়া যে চেকগুলো লিখে সেখানে কিছুই লেখা থাকে না, তাইলে যার কাছে চেকটা চলে যায় সে ইচ্ছামতো একটা, এটাই হচ্ছে হয়রানির শিকার হচ্ছে। এই জন্য আগে নিজেকেই সতর্ক থাকতে হবে। আপনার কাছে 1 লাখ টাকা পাবে, সেখানে দেখে দিল 20 লাখ টাকা লিখে এক্স্যাক্টলি হচ্ছে अवेलेबल, এবং এটার জন্য আপনাকে সাফার করতে হচ্ছে, এমনকি আপনাকে সেটার জন্য পানিশমেন্ট পেতে হচ্ছে। সো আপনাকে প্রমাণ করতে হবে সেই ক্ষেত্রে আপনার লেনদেন ছিল 1 লক্ষ টাকা। সো আপনি যদি কোনো ধরনের প্রমাণ না রাখেন, আপনি যদি মানে নিজের অচেতন অবস্থায় যদি চেকটা দিয়ে দেন, সেক্ষেত্রে তো নিজের রাইটসটা আসলে প্রিভেল পাবেন না। সো আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে। ব্ল্যাঙ্ক চেক দিয়ে মামলা করা যাচ্ছে, অ্যাভেলেবেল করতেছে মামলাগুলো। সো ব্ল্যাঙ্ক চেক দিয়ে মামলা করার আগে অর্থাৎ নিজেকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, এই ধরনের ব্ল্যাঙ্ক চেক যখন কোর্টে উপস্থাপন করে আর কি, তখন এই ব্ল্যাঙ্ক চেকের মধ্যে তো যেহেতু লেখা থাকে না, নিজের লেখাতে থাকে না, তাহলে এই 20 লাখ টাকা হোক 10 লাখ টাকা হোক, যে টাকাটা সেখানে উল্লেখ করে দেয় আর কি, যার কাছে চেকটা থাকে, তো ব্যক্তি যিনি আসামি তিনি যদি এটা প্রমাণ করতে না পারেন যে আমার কাছ থেকে উনি মাত্র 2 লাখ টাকা নিয়েছে বা 1 লাখ টাকা নিয়েছে, অথবা এই লেখাটা আমার না, যদি হ্যান্ডরাইটিং এক্সপার্ট থেকে এরকম সাজেশন আসে, সেক্ষেত্রে কোর্ট কি করে বা ক্লায়েন্ট কি করতে পারে আসামি? সেক্ষেত্রে আসামির যদি পিটিশন আকারে এটা বলে যে সাইনটা আমার না, অথবা আমার কাছে এত টাকা অ্যামাউন্ট সে পায় না, সেক্ষেত্রে কোর্টের কাছে যদি আসামি পক্ষের যিনি বিজ্ঞ কৌশলী থাকে উনি যদি একটা প্রার্থনা আকারে চান যে বিজ্ঞ আদালত যে এই মানে ওনার কাছে মনে হয় যে যেহেতু এখানে আসামির একটা আপত্তি আছে, সেক্ষেত্রে হ্যান্ডরাইটিং এক্সপার্টের একটা সাহায্য, অপিনিয়ন চাইতে পারে। সেক্ষেত্রে কোর্ট অবশ্যই এটা মঞ্জুর করবে। এটা ন্যায় বিচারের স্বার্থে হলো অনেক সময় বিজ্ঞ আদালত আমাদের মঞ্জুর করেন, এবং করা উচিত যদি এরকম কোনো ডাউট থাকে। তো ধরেন এই ডিসঅনারের ক্ষেত্রে হ্যান্ডরাইটিং এক্সপার্ট যদি অপিনিয়নটা দেয় যে এটা তার লেখা না, সেক্ষেত্রে কোর্ট কি ধরনের বিবেচনা করে?
যদি দেখা যাচ্ছে এটা এক্স্যাক্টলি এটা আসলে লেখা না এবং প্রোডেন্টলি এটা করা হচ্ছে, সেক্ষেত্রে এবং তার থেকে যে টাকার পরিমাণ যেটা বলছিলেন আপনি, এটা তার পাওনা না, সে 1 লক্ষ টাকায় পাইতে পারে, যদি প্রমাণিত হয় অতএব ওনাকে ওই ধরনের দায়বদ্ধতা থেকে আসলে মুক্তি দেওয়া হয়, মুক্তি দিতে পারে আদালত। যদি প্রমাণিত দেখা যাচ্ছে আসলে এই ধরনের ফ্রডেন্টলি করা হচ্ছে, চেকটাকে জালজালিতের মাধ্যমে করা হয়েছে, শুধু এতটুকু বুঝলো যে এটা লেখাটা তার না, বাট সাইনটা তার, সিগনেচারটা যদি তার হয়ে থাকে, লেখাটা না হলেও কিন্তু আপনি যেটা শুধুমাত্র আমরা যদি প্রমাণের বিষয়টা বলি, যদি সিগনেচারটা কিনা, তাও সেক্ষেত্রে উচ্চ আদালতের ডিসিশন আছে, যদি সিগনেচারটাও অর্থাৎ চেকদাতার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওনাকে লাইবিলিটি নিতে হবে, অবভিয়াসলি সে টাকা যাই দেখ না কেন লাইবিলিটি নিতে হবে। তো এই জন্য আপনাকে নিজেকেই সতর্ক থাকতে হবে, চেকটা দেওয়ার সময় আমরা ফিল আপ করে দিব, ব্ল্যাঙ্ক না দিব না। আচ্ছা আচ্ছা। তো এই চেকের মামলাগুলোকে আমরা সাধারণত অন্য মামলাগুলোর ক্ষেত্রে যেটা দেখি যে জামিন নিতে হয় আদালতে গিয়ে, এটা কি জামিনযোগ্য কিনা বা কিংবা আপোষ টাপোষ করা যায় কিনা, এটা কি করে? জি, এই চেকের মামলার মধ্যে আসলে উদ্দেশ্যটা থাকে হচ্ছে যে আমি যার কাছে টাকাটা পাই তার কাছ থেকে টাকাটা আদায় করা। সচরাচর যদিও আমরা ক্রিমিনাল যে মামলাগুলো, ক্রিমিনাল নেচারের মামলাগুলো দেখি কি শাস্তিটাই আমরা কাম্য করি, শুধুমাত্র চেকের মামলাতে শাস্তিটা কাম্য করে না, তারা চায় টাকাটা আমি আদায় করি। সেটা বিজ্ঞ আদালতও চায় যে মানুষটার টাকাটা আমরা আদায় করে দিই, যে বাদী তার যে রিমিডি পাওয়ার যে একটা রাইট সেটা আমরা ফুলফিল করি। সেক্ষেত্রে এই একমাত্র এই ধারাটা জামিনযোগ্য রাখা হয়েছে। কিন্তু আরেকটা বিষয় আছে, যখন মামলাটা ট্রায়াল স্টেজ পার হয়ে যখন সেটা কোনো কারণে সাজা হয়ে গেল, চেকের সমপরিমাণ সাজা এবং টাকা এবং সাজা দুইটাই হলো, সেক্ষেত্রে আর যে আপোষের বিষয়টা আসলে আর আসে না। আপোষটা করা যায় একমাত্র রায়ের আগ মুহূর্ত পর্যন্ত। যদি আজকেও রায়ের তারিখ থাকে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত যদি আসামিপক্ষের বিজ্ঞ কৌশলী যদি বলে যে আমাদের মধ্যে একটা আপোষ হয়ে গেছে, সেই দিনও চাইলে কিন্তু আপোষ করে টাকাটা পরিশোধ করা যায়। তবে যদি একবার রায় হয়ে যায়, সেখানে যদি সাজা এবং সমপরিমাণ টাকার যদি অর্থদণ্ড হয়ে যায়, সেক্ষেত্রে আর আপোষ করার সুযোগ নাই। আপনাকে অবশ্যই আইন যেভাবে করে বলা আছে সেটাই অনুসরণ করতে হবে। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। তার আগে একটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সাম্প্রতিক কিছু আইনে পরিবর্তন এসছে এই মামলা দায়েরের ক্ষেত্রে এখতিয়ার সম্পর্ক, এই বিষয়গুলো কিরকম? আচ্ছা, সেটা হচ্ছে রিসেন্টলি 2026 সালের আমাদের একটা দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের উপর একটা সংশোধনী আসলো। ওটা আসলে একটা আগে আমরা দেখতাম একটা চেক ডিজনার মামলাটা ফাইল করতে হতো ম্যাজিস্ট্রেট কোর্টে, এখনও ম্যাজিস্ট্রেট কোর্টে ফাইল করতে হবে মামলাটা। পরবর্তী বিচারিক যে ট্রায়াল স্টেজটা ছিল শুধুমাত্র জয়েন্ট সেশনের অর্থাৎ যুগ্ম দায়েরের কাছে। পরবর্তী দেখেন এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অর্থাৎ সংশোধনী যে গ্যাজেটটা আসলো, ওইটার মাধ্যমে দেখা যাচ্ছে চেকের মূল্য যদি অর্থাৎ পরিমাণ যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে এটা ট্রায়াল কোর্ট থাকবে ম্যাজিস্ট্রেট কোর্ট। আচ্ছা, অর্থাৎ 5 লাখ 5 লাখ টাকা পর্যন্ত বিচার হবে, এটার ম্যাজিস্ট্রেট কোর্টেই হবে। পরবর্তী 5 লাখ টাকার উপরে এগুলোই এজ ইউজুয়াল অর্থাৎ জয়েন্ট ডিস্ট্রিক্টের কাছে ওখানে মামলাটা ট্রায়াল হবে। আচ্ছা, এই যে আপনি একটু আগে যেটা বলছিলেন যে মামলাটার যদি রায় একবার হয়ে যায়, তো রায় হয়ে যাওয়ার পরে আসামি কি করতে পারে আর বাদীর করণীয়টা কি থাকে, এটা যদি একটু বলেন। যখন রায় হয়ে যায় আসলে বাদীর আর তেমন কোনো স্টেপ থাকে না। আচ্ছা, যখন একটা মামলার রায়ের একদম শেষ পর্যায়ে রায় হয়ে গেল, তখন আসামি সে তার তো আর আপোষের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে সে যেই পরিমাণ টাকার জন্য তার অর্থদণ্ড হয়েছে, অর্থাৎ চেকের সমপরিমাণ টাকা, সেই টাকাটা 50% জমা দিয়ে উনি উচ্চ আদালতে আপিলের মাধ্যমে উনি জামিন নিয়ে ওই যে আপিলে বাকি টাকাটা পরিশোধ করে উনি পূর্ণাঙ্গভাবে এই মামলা থেকে দায় থেকে মুক্তি পেতে পারে। যে টাকাটা সাপোজ আমি আপনার কাছ থেকে টাকাটা পাবো, আমি মামলা করেছি এবং রায়টাও আমার পক্ষে আসছে, কারণ আপনি চাচ্ছেন যে রায় যেহেতু হয়ে গেছে আপনাকে পুরো টাকাটা দিয়ে মামলাটা শেষ করার জন্য, সম্ভব কিনা? সম্ভব না। আমি একটু এটা ইন ডিটেইলস বলি। সেটা হচ্ছে এটা আমাদের একাধিক বিভিন্ন জায়গায় দেখা যায়। ম্যাক্সিমাম আমি অ্যাজ এ প্যানেলার হিসেবে বিভিন্ন ব্যাংকের অনেক সময় এই ধরনের একটা প্রবলেম প্রায় সময় হয়। সাপোজ ক্লায়েন্ট অলরেডি আফটার জাজমেন্ট ক্লায়েন্ট অলরেডি যে টাকাটা পাচ্ছে সেটা ব্যাংকে গিয়ে দিয়ে আসছে। এখন বিষয়টা হচ্ছে হুট করে দেখা যাচ্ছে একদিন রাতের বেলায় আসামি অ্যারেস্ট। এখন আসামিও কি করতেছে, ব্যাংকের কাছে বলতেছে আমি তো টাকা দিয়ে দিয়েছি ভাই আপনাকে, এখন আপনি আমাকে অ্যারেস্ট করালেন কেন? এখন তো অলরেডি ব্যাংকারও জানে না যে অলরেডি যে উনি অ্যারেস্ট হয়ে যাবে। সো এইসব ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যেখানে যে আমাদের লার্নেট একজন যিনি যেভাবে বললেন, বিষয়টা হচ্ছে কি আফটার জাজমেন্ট এই ধরনের সেটেলমেন্টটা আসলে ব্যক্তি পর্যায়ে আর হবে না। আচ্ছা, সেটেলমেন্টটা করতে হবে কিন্তু কোর্ট পর্যায়ে, আপনাকে কোর্টে আসতেই হবে।
আপনাকে সারেন্ডার করতে রায় হবে। হওয়ার পরে রায় হওয়ার কোর্টে- পরে আপনাকে কোর্টের প্রসিডিউরটা রিলেটেড কোর্টে তো সারেন্ডার করার জন্য হ্যাঁ বিচারিক আদালতে যে আদালত রায় দিয়েছে ওই আদালতে সেই আদালতে সেই আদালতে surrender সারেন্ডার করতে করতে হবে। সারেন্ডার করে আপনি যা আপিলের শর্তে, অর্থাৎ আপনি আপিলের শর্তে জামিনটা নিতে হবে 50% টাকা দিয়ে। 50% চেকের সমপরি, অর্থাৎ চেকের আপনাকে সাজা কত টাকা কত গুণ দিছে সেটা ম্যাটার না। আচ্ছা। আপনার চেকটা যত টাকার মামলা হয়েছে, সাপোজ চেকের ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা, জি। আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু মিনিমাম আপনাকে একটা আপিলের শর্তে একটা জামিন নিতে হবে। বাকি 5 লাখ টাকা অথবা আরো কম পেতে পারে অথবা বেশি পেতে পারে, এই টাকাটা আমি ক্লায়েন্টকে অর্থাৎ বাদীকে দিয়ে দিয়েছি অথবা প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছি, তাও আপনি কিন্তু দায় থেকে মুক্তি পেতে পারেন না। সো আপনাকে টাকাটা কোর্টে এসে দিতে হবে, অর্থাৎ কোর্টের মাধ্যমে আপনাকে সারেন্ডার করে আপিলের সাথে জামিনটা নিতে হবে, দেন আপিলটা আপনাকে মুভ করতে হবে। এই ধরনের মামলায় ধরেন টাকাটা সে পুরোটা দিয়ে দিল, তারপর তার খালাসের সুযোগ নাই। না, এটা রায়ের পর আর সুযোগ নাই। রায়ের পর হচ্ছে এটা আইনি প্রসিডিউর মেনেই আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আমি যদি কোর্টকে এটা বলিও যে আমাদের মধ্যে পরবর্তীতে আপোষ হয়েছে, সেক্ষেত্রে কোর্ট এই বিষয়গুলো আর বিবেচনা করে না। তো এই ক্ষেত্রে ধরেন কখনো কখনো তো চেক চুরি হয়ে যায়, আমরা যেটা শুনেছি যে চুরি হয়ে যায়, একটা চেক চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে মানে যার চেকটা চুরি হয়েছেন তিনি কিভাবে আদালতে মুভ করতে পারেন? সেক্ষেত্রে চেক যদি চুরি হয়ে থাকে অবশ্যই যে জুরিডিকশন থেকে চেকটা চুরি হয়েছে ওই জুরিডিকশনের থানাতে প্রথমত আমাদের জিডি করতে হবে। আচ্ছা এবং জিডি পরবর্তীতে চাইলে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের সুযোগ আছে। আচ্ছা, এই আমরা দেখি যে চেকের মামলা নিয়ে প্রায় সময় চেকের মামলাও হয়, আবার অর্থঋণ আদালতে মামলা করে। এটা কিরকম, কেন করে? আচ্ছা, যে প্রশ্নটা আমাদের সব সময় আসে সেটা হচ্ছে, অর্থাৎ ক্লায়েন্টের পক্ষ থেকে যেটা বলে, যারা বড়ুয়ার থাকে ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে থাকে ওই ধরনের যারা, ওরা যখন ডিফল্টার হয় তখন তো আসলে ওদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়। সো এখন হচ্ছে দুই ফোরাম আমি একটু বুঝিয়ে বলি। একটা হচ্ছে চেক ডিজনার সংক্রান্ত ফোরাম, আর একটা হচ্ছে আপনার অর্থঋণ সংক্রান্ত। সো আমরা চেকটা যখন ডিজনার হবে তখন আপনি তো এটা বোনাফাইড ইন্টেনশন একটা চেকটা দিয়েছিলেন ব্যাংকের কাছে, অথবা কারো কাছে আপনি ব্যাংক প্রতিষ্ঠানের কাছে। আমরা সাপোজ যেহেতু অর্থঋণ মামলা একটা প্রতিষ্ঠান করবে, সেহেতু আমরা কম্পেয়ার টু ওভাবেই করি, তো প্রতিষ্ঠানটা ধরে নিচ্ছি আমরা ব্যাংক। তো ব্যাংকের কাছে আপনি চেকটা দিয়েছিলেন একটা বিনিয়োগের অর্থাৎ ঋণের একটা, আপনি ঋণের এগেনস্টে দিয়েছিলেন, আপনি যেহেতু পরিশোধ করবেন মানে একটা প্রতিশ্রুতি হিসেবে দিয়েছিলেন। সো আপনি তো চেকটা যখন ডিজনার হলো, নানাবিধ কারণে হতে পারে, তো ডিজনার হওয়ার কারণে আপনি একটা অপরাধ করেছেন আসলে, ওটা তো ক্রিমিনাল অফেন্স। তো আমরা বলি এটা কোয়াসি চেকের মামলাটা সবসময় আমরা বলি একটু কোয়াসি ক্রিমিনাল, কোয়াসি সিভিল। যেমন আমাদের একটা টার্গেট থেকে টাকাটাও আদায় করা, পাশাপাশি হচ্ছে যেহেতু চেকটা ডিজনার হলো তার একটা পানিশমেন্টের ব্যবস্থা করা। সো পাশাপাশি দেখা যাচ্ছে এখন অর্থঋণ মামলা কিসের জন্য হচ্ছে, যদিও আপনি বলতে পারেন একটা লোন নিল 10 লক্ষ টাকা, আপনি তার জন্য মামলা করছেন চেকের, পাশাপাশি একটা করলেন অর্থঋণ মামলা, যদিও আমরা জানি যে কি একই বিষয়ে আসলে দুটা মামলা হয় না। সো অর্থঋণ মামলাটা কেন হচ্ছে? অর্থঋণ মামলা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে ব্যাংকের কাছে যে লোন নেওয়ার সময় আপনি একটা প্রপার্টি বন্ধক রাখছিলেন, সিকিউরিটি বন্ধক রাখছিলেন, যেটা আমরা ব্যাংকের ভাষায় কোলাটারাল সিকিউরিটি বলি। ওই সিকিউরিটিটা সেল করে, অর্থাৎ বন্ধক আপনার বন্ধক যেটা আপনি যেটা মর্টগেজ করছেন ওটা এটা সেল করার মাধ্যমে জাস্ট আপনার টাকাটা আদায় করা। এটাই হচ্ছে অর্থঋণ মামলার মূল উদ্দেশ্য। অর্থাৎ বন্ধককৃত সম্পত্তিটা বিক্রয়ের মাধ্যমে ব্যাংকের যে পাওনা টাকা সেটা আদায় করা হচ্ছে অর্থঋণ মামলার মূল উদ্দেশ্য। আপনারা খুব চমৎকার ভাবে আলোচনা করছিলেন। চেক ডিজনার আসলে অনেক বড় একটা ব্যাপার, একদিনে হয়তো এতগুলো আলোচনা করা সম্ভব না। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আইনি সমস্যার সমাধান করবার চেষ্টা করব আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে।